বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যে বিক্ষোভ সমাবেশ, সেই ধারাবাহিকতায় অপারেশন ডেভিল হান্ট শুরু হচ্ছে। প্রশ্নটা এভাবে রাখতে চাই, এ ধরনের ঘটনা ঠিক মানুষের মাঝে নতুন করে কোনো উৎকণ্ঠা উদ্বেগ তৈরি করে কিনা, করলো কিনা? ধন্যবাদ যে কথা বলতে অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। তাইমুর রশিদ ভাই, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমার সাথে আছেন সাকিব আনোয়ার ভাই, আমিও খুব আনন্দিত সাকিব ভাইকে পেয়ে। প্রথমেই বলি, এই যে অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করা হলো, এটিকে যদি নাম দেওয়া যেত অপারেশন লিগ হান্ট, আমার মতে খুব ভালো হতো আর কি। হ্যাঁ, এটি আপনি সম্পূর্ণ একটা প্রশ্ন রেখেছেন, এই ঘটনার প্রেক্ষাপটে কোনো জনগণের মনে উৎকণ্ঠা সৃষ্টি হবে কিনা। কখন উৎকণ্ঠা সৃষ্টি হবে? যখন বিগত সরকারের আমলে যেসব অপারেশনের নাম দিয়ে যেসব অরাজকতা করা হতো, রাতের বেলায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হতো, এবং জামাত শিবির বা বিএনপি বলে বা বিভিন্ন অপোজিশন পার্টি অ্যান্টি আওয়ামী লীগ বলে ট্যাগ দিয়ে যেভাবে হত্যাকাণ্ডের শিকারগুলো করা হতো, সেগুলো যদি সংগঠিত হয় তাহলে এটি আবার জনগণের মনে উৎকণ্ঠার সৃষ্টি হবে। আমি এ ব্যাপারে আজকে যে ঘোষণা হলো অপারেশন ডেভিল হান্ট, এইটা যখন অপারেশন মুভমেন্টে যাব, এই বিষয়গুলোকে একটু মনে রাখা, যে জনগণ যেন কোনো প্রশ্ন তুলতে না পারে, এটিকে কেন্দ্র করে যেন কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না হয়, এটিকে কেন্দ্র করে যেন কোনো নিরপরাধ মানুষ যেন কোনো ক্ষতির শিকার না হয়। যদি এগুলো না হয় তাহলে জনগণের মনে উৎকণ্ঠা সৃষ্টি হবে বলে আমার মনে হয় না। এখন জনগণ আরও আনন্দিত যে সারা দেশে যারা 2009 থেকে শুরু করে 24 পর্যন্ত যে অরাজকতাগুলো সংঘটিত করেছে, যে মানুষকে মানুষ মনে করে বিবেককে একেবারে ভুলণ্ঠিত করে দিয়ে দেশ পরিচালনা করেছে, তাদেরকে যে এখন ধরার জন্য একটা প্ল্যান করছে, সেজন্য হয়তো জনগণ মানুষ একটু উচ্ছ্বসিত হতে পারে, আনন্দিত হতে পারে। এখন আমি যে গাজীপুরের ঘটনাতে আসি। গাজীপুরের ঘটনাটা সংঘটিত হলো এভাবে যে, আপনারা হয়তো জানেন যে ভারতে বসে শেখ হাসিনা সরকারের যারা দায়িত্বশীল ছিলেন, শেখ হাসিনা সহ বিভিন্ন আওয়ামী লীগের পদস্থ কর্মকর্তা, তারা গত 15ই জানুয়ারি একটা অনলাইনে একটা প্ল্যান করেছিলেন, একটা মিটিং করেছিলেন। সেখানে কিন্তু দেশকে অস্থিতিশীল করার ক্ষেত্রে এবং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস স্যারকে একটা বিভ্রান্তি ফেলার জন্য বিভিন্ন কর্মকৌশলগুলো নিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় তিনি লাইভে এসে এতগুলো হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরেও নির্লজ্জ বেহায়ার মতো আবার লাইভে এসে দেশের মানুষের জন্য নাকি কিছু বলতে চায়, ছাত্র জনতার উদ্দেশ্যে নাকি কিছু বলতে চায়। আমি মনে করি ধানমন্ডি যে 32 নম্বর বাসায় হামলা করা হলো, সেটি হলো ছাত্র জনতার একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। সেটিকে কেন্দ্র করে কিন্তু গাজীপুরের ঘটনা, সেটিকে কেন্দ্র করে কিন্তু আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনা, সেটিকে কেন্দ্র করে কিন্তু সারা দেশে হামলার ঘটনাটা। ঠিক আছে, তাহলে এটির উস্কানিদাতা কে? নিশ্চয়ই আপনি বলবেন শেখ হাসিনা উস্কানিদাতা। ও পালিয়েছে, বিদেশে গিয়ে বসে আছে, নেতাকর্মীরা যার যার মতো লুকায়িত আছে। এখন এই উস্কানিদাতা শেখ হাসিনা কাদের ক্ষতি করছে জানেন? গ্রাম পর্যায়ে যে একেবারে লোকান্তরে বসবাস করে এক আওয়ামী লীগ, সে কিন্তু এই শেখ হাসিনার উস্কানির মধ্যে পা দিয়ে কিন্তু মাঠে নামছে, তাকে বিপদের সম্মুখীন করছে কিন্তু শেখ হাসিনা। সুতরাং আমি মনে করি এটি ধানমন্ডি 32 নম্বরের যে বাসায় হামলা, সেটি শেখ হাসিনাই উস্কানিদাতা এবং এটি ছাত্র জনতার একটা ক্ষোভের বহিঃপ্রকাশ, যার প্রেক্ষাপটে সারা দেশে আজকে এগুলো। তবে আমরা বলবো যে যা হয়েছে হয়েছে, হ্যাঁ, এই যে যেন এখানে আর কোনো মব জাস্টিসে আমরা না যাই, এবং ধৈর্য সহকারে উপদেষ্টারা যে আহ্বান করেছেন সেটির উপর ভিত্তি করে আমরা এগোতে চাই। এবং গাজীপুরের যে হত্যাকাণ্ডগুলো, এই যে মারামারির ঘটনাটাগুলো ঘটলো, সেই মারামারির ঘটনায় যারা অভিযুক্ত তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা, সেজন্য আজকে একটা দাবি উঠেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ। জি, এই জায়গায় একটু পরে আসছে। সাকিব আনোয়ার, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক, এই যে শেখ হাসিনা আসলে কাদের ক্ষতি করছেন, যে প্রশ্নটা রাখলেন, এবং এই যে ধানমন্ডি 32 থেকে শুরু করে সারা দেশ এবং গাজীপুরের ঘটনার পরিপ্রেক্ষিতে অপারেশন ডেভিল হান্ট, পুরো ঘটনা প্রবাহকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ জানাচ্ছি আমার সহআলোচক এবং যারা শুনছেন। দেখেন, আমি ওনার বক্তব্য থেকে একটু আসি। সেটা হলো যে শেখ হাসিনা
কিংবা আওয়ামী লীগের আরও অনেক হেভিওয়েট নেতারা, আওয়ামী লীগের অবৈধ সরকারের যারা মন্ত্রী এমপি ছিলেন, তারা অনেকেই ভারতে আশ্রয় নিয়েছেন এবং সেখানে বসে তারা নানান ধরনের ষড়যন্ত্র করছেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। একমত উনি যেটা বললেন, অস্থিতিশীল করার পরিকল্পনা শেখ হাসিনা করছেন, আমরা কি নিজেরা সেখানে মানে পা দিচ্ছি তার সেই পাতানো ফাঁদে? কারণ অস্থিতিশীল তারপর থেকে মানে যখন অস্থিতিশীল করার পরিকল্পনা তারা করলেন, আমরা একটা গোয়েন্দা রিপোর্ট আমাদের সামনে পেয়েছি যার ভিত্তিতে সম্ভবত দুজন নাটকের দুজনকে গ্রেফতার হয়েছে, মেয়ের আফরোজ শাওন এবং আরেকজন সম্ভবত সাবা, ছেড়েও দেওয়া হয়েছে। এবং যে গোয়েন্দা তথ্য আমাদের সামনে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে, সেখানে বলা হয়েছে যে আওয়ামী লীগের বেশ কয়েকজন হেভিওয়েট নেতা এবং আরও অনেকে সেখানে যুক্ত ছিলেন, কেউ কেউ সেখানে অনলাইনে যুক্ত ছিলেন, যুক্ত থেকে অস্থিতিশীল করার পরিকল্পনা করেছেন। কিন্তু আমরা নিজেরা কি অস্থিতিশীল করার সেই পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করছি? মানে ধানমন্ডি 32 নম্বরের যে ঘটনা, এই 32 নম্বরের ঘটনার কন্টিনিউয়েশন যদি গাজীপুরের ঘটনা হয়ে থাকে, তাহলে গাজীপুরে যা হলো সেই পর্যন্ত তো আমরা নিয়ে আসলাম দেশকে, তাই না? যদি আমি সেই জায়গা থেকে চিন্তা করি, 35টা জেলায় এই ধরনের ঘটনা ঘটেছে। এবং এর প্রেক্ষিতে দেখেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এরপর হিউম্যান রাইটস ওয়াচ, টিআইবি, হ্যাঁ, এরা আপনার নিন্দা জানিয়েছে, তারা বিচারের দাবি করেছে। 26 জন বিশিষ্ট নাগরিক তারা নিন্দা জানিয়েছে, বিচারের দাবি করেছে। এখন এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এই আপনার হিউম্যান রাইটস ওয়াচ, এরা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যেভাবে কথা বলছে, তখন তারা বলতো যে এরা সরকার বিরোধী। তাহলে সরকার বিরোধীদের মানে আওয়ামী লীগের সরকার বিরোধীদের আমরা আমাদের বিরোধী বানায় ফেললাম। এই যে 26 জন নাগরিকের কথা এখন বলা হচ্ছে যে যারা এখন বিচার চাইছে, যারা নিন্দা জানাচ্ছে, এরা তো আমাদের পক্ষের শক্তি ছিল। তাহলে আমরা এই গণ অভ্যুত্থানের এই পক্ষের শক্তিগুলোকে আমরা মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছি এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে। তো এই ঘটনাগুলো যখন আমরাই ট্রিগার করি, তখন সেটা হাসিনার জন্য তো আরো সহজ হয়। তখন তার যে পরিকল্পনা বা তার যারা পতিত সেই স্বৈরাচারের যারা অংশীজন, তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা তো আমরা আমাদের হাত দিয়ে আমরা বাস্তবায়ন করে দিচ্ছি। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে গতকাল একটা স্টেটমেন্ট দিয়েছেন, এটা তার নামেই গেছে। তার আগের দিন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, সেটাও তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে গেছে এবং সেখানে বলা হয়েছে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, যারা উস্কানি দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এ ধরনের কথাবার্তা বলা হয়েছে। এখন হাসনাত আব্দুল্লাহর সেই স্ট্যাটাসটার কথা নিশ্চয়ই আমাদের মনে আছে, সেখানে তিনি বলেছেন আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। এরপর সেই দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজ থেকেও একটা স্ট্যাটাস দেওয়া হয়েছিল, যেটা পরবর্তীতে সেখান থেকে মুছে ফেলা হয়েছে তাদের ফেসবুক পেজ থেকে প্রধান উপদেষ্টার সেই স্টেটমেন্টের পরে। তো এগুলো তো আসলে উস্কানি ছিল। এখন এগুলো যে উস্কানি ছিল এবং সেগুলো করা যে সঠিক হয় নাই, সেই সময়ের প্রেক্ষিতে যে সঠিক হয় নাই, সেটার প্রমাণ কিন্তু তারাই দিয়েছেন। যদি সেটা সঠিক হতো, তারা নিশ্চয়ই সেই স্ট্যাটাসটা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে রাখতেন। অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তারা সেটা সরিয়ে নিয়ে প্রমাণ হয়েছে যে এই উস্কানিটা আসলে তাদের দিক থেকে এসছে। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই, তাদের নেতৃত্বেই কিন্তু, তাদের যারা নেতৃস্থানীয় আছেন তাদের নেতৃত্বে কিন্তু আমরা জুলাই আগস্টে সবাই ঐক্যবদ্ধ হয়ে এত বড় একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা 15.5 বছরের স্বৈরাচারী শাসন অবসান ঘটিয়েছে। 15.5 বছর ধরে আমরা লড়াইটা চালিয়ে গেছি, কিন্তু শেষ পর্যন্ত তাদের নেতৃত্বে কিন্তু এই অভ্যুত্থানটা সফল হয়েছে। সুতরাং আমরা তাদের উপরে আস্থা রাখতে চাই, তাদেরকে সম্মান জানাতে চাই, কিন্তু দেশকে অস্থিতিশীল করার কোনো একটা ফাঁদে যদি তারাও পা দেন, আমরা অবশ্যই তাদের সমালোচনা করব এবং সেখান থেকে তারা যাতে ফিরে আসেন সেই প্রত্যাশা করব। এবং আমি মনে করি গাজীপুরের এই ঘটনা এবং আপনি বললেন 35টা জেলায় যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো আসলে উস্কানি আমাদের দিক থেকে। আমি ওন করি, যেহেতু আমি নিজেও এই অভ্যুত্থানটাকে ওন করি, এই কারণে অভ্যুত্থানের শক্তি হিসেবে জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমরা ওন করি। এই কারণে বলছি যে আমরাই উস্কানিটা দিয়েছি এবং উস্কানিদাতা হিসেবে যদি বিচার হয়, প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, তাতে আমাদের আসলে বিচার হওয়া উচিত। আমরাই শেখ হাসিনার পাতানো ফাঁদে পা দিয়েছি, দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছেন শেখ হাসিনা, আমরা সেটাকে সফল করছি। এই জায়গায় একটু জেনে আসি, ইমন মোহাম্মদ, এই যে শেষে যে মন্তব্যগুলো, যে উস্কানিতে পা দেওয়া, পাতানো ফাঁদে পা দেওয়া, অভ্যুত্থানের পক্ষের সবগুলো শক্তিকে কি এখন আপনারা আসলে মুখোমুখি দাঁড় করাচ্ছেন কিনা, আপনাদের প্রতিপক্ষ হয়ে যাচ্ছে কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নে। আমি এখানে সাকিব ভাইকে প্রশ্ন রাখবো। ধানমন্ডি বলেন, এটা তো একজন সচেতন নাগরিক হিসেবে আপনিও যখন কথা বলবেন, তখন আপনি অবশ্যই সেটাকে
মানে সমর্থন করেন কথা আপনি বলতে পারেন? ধানমন্ডি 32-এর বাসাটাকে স্বাভাবিক কোনো বাসা হিসেবে কল্পনা করতে পারেন কিনা? আপনি যদি এটাকে অস্বাভাবিক বাসা মানে একটা বাসা হিসেবেও যদি এটাকে চিন্তা করেন, তাহলে আপনি রাষ্ট্রযন্ত্র যেহেতু আছে, 6 মাস পার হয়ে গেছে সরকার গঠনের আগে, সরকার তো গঠন 5 তারিখের পরে সরকার গঠন হইতে তো মাঝখানে 3 দিন সময় গেছে। ঠিক আছে, ওই সময়ের এবার মধ্যে আমি বলি আপনাকে, 5ই আগস্টের পরে গণঅভ্যুত্থান এর পর আমরা অনেক ধৈর্য ধরেছি, তাদেরকে আমরা দেখেছি তারা শান্ত হয় কিনা, দেখলাম তারা শান্ত হচ্ছে না, বরং দেশের বাইরে বসে, শুধু শেখ হাসিনা না কিন্তু ভারতও কিন্তু একটু দুঃখ প্রকাশ করতেছে এই ঘটনাকে কেন্দ্র করে। সেই জায়গায় কিন্তু আমরা- সাকিব আনোয়ার বলছেন যে উস্কানি তো দেয়া হচ্ছে, এতে নিয়ে তো ন্যূনতম কোনো না, না, সন্দেহ না, নেই। আমি বলি সেই জায়গায় মানে কি করতেছে যে মানে বিষয়টাকে ভিন্নভাবে নেওয়ার চেষ্টা করতেছে। যে ধানমন্ডি 32টা আওয়ামী লীগের একটা পুজোর কেন্দ্র ছিল, যেখান থেকে সকল ষড়যন্ত্রের উৎস রটানো হতো, উৎসগুলো উৎপন্ন করা হতো, সেই ধানমন্ডি 32কে ভাঙা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, ধানমন্ডি 32 এটা একটা 4 দেয়ালে বন্দি, এটা জরাজীর্ণ একটা ঘর, এখানে কোনো কিছু নেই, এখানে আওয়ামী লীগ নেই, ঠিক আছে, এটা আমি সমর্থন করি সাকিব ভাই, এখানে আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ কোথায় আছে সেখানে আমাদেরকে হানা দিতে হবে। আওয়ামী লীগের কোনো প্রশাসনে আছে? আমরা কতজন প্রশাসনিক আওয়ামী লীগকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে পারলাম? আওয়ামী লীগ কোথায় আছে? যেখানে যেখানে আছে সেখানে আমাদেরকে ফাইন্ড আউট করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। যেখানে আওয়ামী লীগ আছে সেখানেই তো আমাদেরকে খুঁজে খুঁজে প্রশাসনকে জানাতে হবে, সরকারকে জানাতে হবে, তাহলে মনে হয় আমার এই যে ধানমন্ডি 32-এর যে সেটার মূল প্রেক্ষাপটটা ফুটে উঠবে। ওই যে পক্ষের শক্তিগুলোকে এখন প্রতিপক্ষ এখন আমি বলি, বানাচ্ছেন কিনা আপনারা? আওয়ামী লীগ 41কে কাছে না পাওয়ার যে বেদনা, সেটি কিন্তু ভুলতে পারছে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভারতের রণদের জয় সওয়াল ধানমন্ডি 32 ভাঙা ঠিক হয়নি, উনি একটা স্ট্যাটাস দিয়েছেন। এখন সেই স্ট্যাটাসের প্রেক্ষিতে তার আগে 15ই জানুয়ারি বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করে পুনরায় ক্ষমতা দখলের লক্ষ্যে বিভিন্ন ব্যর্থ সিদ্ধান্ত নেন সরকার। প্রথমত আমি বলি কাদেরকে এখানে ব্যবহার করা হলো, আপনি শুনে অবাক হবেন। এখানে শেখ হাসিনা ড্রাইভারের ছেলে রুবেলকে ব্যবহার করা হলো। তাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে জানেন? জনপ্রশাসন, পুলিশ প্রশাসনের সাথে একটু যোগাযোগ করে রাখতে, যেটির প্রেক্ষাপটটা আমরা তার আগের দিন বেনজির আহমেদ থেকে লক্ষ্য করলাম, তার স্ট্যাটাস থেকে। এরপরে দেখেন যে 2জন অভিনেত্রীকে ছেড়ে দেওয়া হলো ডিবি